আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো Infinix Note 60 Pro রিভিউ। কমন নাকি আসলে আনকমন? ওকে। তো ভিডিওটির নিচে অবশ্যই স্যামসাং চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়ালাম। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3 এই হচ্ছে আপনাদের সেই কমলা সুন্দরী ওকে। ইনফিনিক্স নোট 60 প্রো, যার আচ্ছা, ব্যাপারে আচ্ছা, আপনারা আচ্ছা। বেশ আগ্রহ দেখিয়েছিলেন। রিসেন্টলি এই ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা হয় এবং আমাদের চ্যানেল থেকে আপনারা একটা ফার্স্ট ইমপ্রেশন বা শর্টস এর ভিডিও পেয়েছিলেন মূলত। তো এই ডিভাইসটার লুক ওয়াইজ বলতে গেলে একদম হুবহু 17 প্রো ম্যাক্সের সাথে হ্যাঁ, মিল। হ্যাঁ। দেখো মানে একদম ক্যামেরা শেপ থেকে শুরু করে একদম মোবাইলের কালারটা একদম পুরোপুরি একদম iPhone 17 থেকেই নিয়েছে এই আরকি। পুরোপুরি ইন্সপিরেশন বা কপি বলতে পারো এই আরকি। তো যাই হোক মোবাইলটা দেখতে খুব সুন্দর লাগছে, খারাপ লাগছে না। হ্যাঁ, মোটামুটি ভালোই লাগছে এই তো। তো চলো ভিডিওটি প্লে করি। রাখে, বিশেষ করে এই কালার ভেরিয়েন্ট আরো বেশি ওরকমই লাগে। তবে ক্যামেরা মডিউলের ডিজাইনটা কিছুটা চেঞ্জেস আছে। হালকা একই চেঞ্জ। সাথে ক্যামেরার এই পাশটাতে, মডিউলের এই ফাঁকা জায়গাটাতে আমরা একটা ম্যাট্রিক্স ও! ডিসপ্লেও দেখতে পাই। আচ্ছা, আচ্ছা। মানে ওই ক্যামেরার ওই পাশে মানে খালি জায়গার অংশে কি একটু ছোট একটা ডিসপ্লে দিছে যেটা দেখতে সুন্দর লাগছে। মানে ওটা সম্ভবত নোটিফিকেশন বার হিসেবে কাজ করে বা কিছু এরকম হয়তো ফিচার থাকবে এই আরকি। বাট ওভারঅল ডিজাইনটা বেশ সুন্দর। অনেকটাই iPhone 17 মতো। মানে কালারটা তো পুরোই কপি করেছে বাট ক্যামেরা শেপে ডিজাইনটা হালকা বক্স শেপে দেওয়া হচ্ছে বাট হালকা চেঞ্জ এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। এই জিনিসটা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। আই হোপ অনেকেই এনজয় করবেন। অ্যাটেনশন গ্র্যাব করার মতো একটা জিনিস। এই অবশ্যই। ডিসপ্লেটা কোন কাজে লাগতে পারে? ধরুন নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করতে পারে। ধরুন এখানে আপনি চাইলে কোনো কিছু টেক্সট লিখবেন, সেটা লিখতে পারেন। কিছু ইমোজি আইদার পেটস, সেগুলোকে সেট করে রাখা যেতে পারে। এই তো এই ধরনের কাজ বাজে এটা ব্যবহার করা যায়, বাট সুন্দর লাগছে, ইন্টারেস্টিং ওভারঅল লাগে খারাপ দেখতে। লাগছে না কিন্তু। বডি ফ্রেমটাতে আবার ওরা অ্যালয় ব্যবহার করেছে। ওয়াও! দ্যাটস ওয়াই ফোনটা মানে আমরা বডি ফ্রেম পাচ্ছি অ্যালুমিনিয়াম যেটা কিন্তু আসলে অসাধারণ ভাই। মানে এখানে ফ্রেমটা বেশ মানে মানে বলা যায় বেশ শক্তপোক্ত বলা যায়। মানে প্লাস্টিক না অবশ্যই অ্যালুমিনিয়ামের ফ্রেম তো যেটা আসলেই গুড সাইন। তো ওভারঅল ভালোই। চলো ভিডিওটি প্লে করি। একটু সলিড স্টাডি টাইপের একটা ফিল দেয়, একটু প্রিমিয়াম ফিল আসে, দামি ফোনগুলোর মতো অবশ্যই হুম। মনে হয়। তাছাড়া এই ফোনটা আইফোনের মতো অনেক বেশি বাল্কি এবং হেভি ওরকম মোটা ওরকম ফিল দেয় না, বরং এটা যথেষ্ট স্লিম রয়েছে। কিন্তু যেহেতু মোটামুটি একটু স্কোয়ার শেপের ডিজাইনের ফোন, হাতে নিলে হালকা মানে ওরকম টাইপের একটু স্কোয়ারি বক্সি শেপের একটা ফিল হাতের ভিতরে আসে আর কি। ডিসপ্লে গার্ড হিসেবে কর্নিং গরিলা গ্লাস 7i ব্যবহার করেছে। রিয়ার প্যানেলটা আপনাকে একটা গ্লাসের মতো ফিল দিবে, বাট আমার কাছে এটা বরং প্লাস্টিকই মনে হচ্ছে, মানে গ্লাস্টিক টাইপের একটা ফিল আসছে আর কি মূলত এর থেকে। বাট একটা জায়গায় আমি একটু কমতি বলবো, তা হচ্ছে গিয়ে আইপি রেটিং, যেখানে আমরা আইপি কি বলে ভাই IP64 এটা কোনো রেটিং হলো ভাই? এটা তো বর্তমানে IP68, 69 তে অনায়াসে মানে একদম কম দামে মানে এন্ট্রি লেভেল ফোন থেকে হাই রেঞ্জের ফোনের কি 60, 16 কি অনায়াসে পেয়ে থাকি। বাট আমরা এখানে 64 পাচ্ছি যেটা কিন্তু আসলে হতাশাজনক। আবার Infinix এর অনেক ফোনে আছে আমরা 60 আর 69 পেয়ে থাকি। বাট এখানে তাও আবার 64 যেটা কিন্তু আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো চলো ভিডিওটি প্লে করি। 64 দেখছি। যেহেতু এই ফোনটা বলা যায় বাংলাদেশের ক্ষেত্রে একটা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইস অ্যাজ অফিসিয়াল ফোন, সেই জায়গা থেকে আমরা IP68 মানে অ্যাটলিস্ট 68 হ্যাঁ, আশা সেটাই তো। করতে পারি। ইভেন ওদের অনেক ফোনে আমরা দেখি, বাট এই ফোনটাতে আসলে সেরকম ব্যবস্থা ওরা রাখেনি। তবে ডিভাইসটার ডিসপ্লেটা বেশ সুন্দর। এখানে যে ডিসপ্লেটা ওয়াও! রয়েছে অলমোস্ট সিমেট্রিক্যাল। হ্যাঁ, হ্যাঁ। আপনারা যদি ভাই ডিসপ্লেটা দেখতে আসলেই সুন্দর। মানে খুবই কালারফুল একটা সম্ভবত এটা AMOLED ডিসপ্লে। হ্যাঁ, AMOLED-ই হবে। আর চিন বেজেল দেখো একদম সুপার লেভেলের ন্যানো রেখেছে। হ্যাঁ, সুপার লেভেলের ন্যানো প্লাস সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করছে যেটা কিন্তু আসলেই গুড সাইন। আর ডিসপ্লেটা রাউন্ড শেপ হওয়ার কারণে দেখতে আরো বেশি প্রিমিয়াম, আরো বেশি ফ্ল্যাগশিপ ফোন মনে হচ্ছে এই আরকি। আর ডিসপ্লে যে পাঞ্চুল কাটআউটটা দিয়েছে এটাও বেশি বড়ও না, বেশি ছোটও না। মানে ডিসপ্লে হিসেবে একদম ঠিকঠাক আছে মনে হয়। এক কথায় অসাধারণ ভাই। মানে ডিসপ্লেটা ভাই আসলেই জোস। তো তোমাদের কাছে ডিসপ্লেটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাতে পারো। তো চলো ভিডিওটি প্লে করি। গ্রে মার্কেট খুঁজেন এই প্রাইস পয়েন্টে এর চাইতে আরেকটু ন্যারো বেজেলের ডিসপ্লে পাবেন ঠিকই। তবে অ্যাজ অফিসিয়াল ফোন আমার কাছে মনে হয় যে এটা বেশ ভালোভাবে না স্ট্যান্ড আপ আসলে করছে। সুন্দর হয়েছে, এবং খারাপ না। ডিসপ্লে সাইজ 6.78 ইঞ্চ, ও যা AMOLED প্যানেল। ওকে, অ্যামোলেড ওকে, প্যানেল। ওকে। 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশের দেয়। মোস্টলি আপনারা পাবেন 120 হার্টজ, ম্যাক্সিমাম অ্যাপ আমরা সেটাই দেখি। কিছু অ্যাপের ক্ষেত্রে আপনারা 144 হার্টজ পর্যন্ত পেতে পারেন। 4500 পর্যন্ত পিক ব্রাইটনেস আচ্ছা, রয়েছে। আচ্ছা, আচ্ছা। মেবি এইটার এইচবিএম ব্রাইটনেসটা 1900-1800 এর আশেপাশে। সো এটা ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইট সব কন্ডিশনেই কিন্তু একদম দেখার জন্য ওকে, মানে ইনডোর আউটডোর যদি আমরা ঠিকঠাকভাবে যদি মানে ফোনটা ঠিকঠাকভাবে ইউজ করতে পারি স্ট্রাগল ফ্রি তাহলে তো কোনো সমস্যা নেই। কারণ এসবিএম নিটস বললো 1900 বা 1800 নিটস হবে যেটা কিন্তু আসলে একটা ভালো রেটিং। বাট পিক ব্রাইটনেস যেটা 4500 এটা অবশ্যই নাম্বার গেমিং করেছে। বাট ওভারঅল যদি আমরা আউটডোর যদি ঠিকঠাক মানে সূর্যের আলোতে ইউজ করতে পারি তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না? তো ওভারঅল ঠিকঠাকই আছে। তো চলো ভিডিওটি প্লে করি। যদি ঠিকঠাকভাবে আমাদের টেস্টিং পিরিয়ডে বা আমরা যেভাবেই ব্যবহার করি না কেন, তাতে আমাদের দেখতে কোনো ধরনের সমস্যা হয়নি। ভিজিবিলিটি জনিত কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না, এটা শিওর করে বলা যায়। রেজলিউশন 1.5K রয়েছে। ওকে। টপ সেন্টারে 5 হোল কাটআউট আছে। এই 5 হোল কাটআউটটা অনেক বেশি বড় না, এটা কিন্তু বেশ ছোটই। ডিসপ্লেটা
একটু ভাইব্রেন্টের দিকে নিয়ে কালার প্রেজেন্ট করে। দ্যাট মিনস মানে নিউট্রাল জায়গা থেকে না। হ্যাঁ, এমনিতে অ্যামোলেড প্যানেল অনেক বেশি কালারফুল হয়ে থাকে, বাট এইটার ক্ষেত্রে একটু স্যাচুরেশন লেভেলটা একটু বেশি, রেড গ্রিন কালারগুলো একটু বেশি পুশ করছে। এতে যে জিনিসটা হয়, যে কোনো কিছু দেখতে আপনার কাছে অনেক বেশি আই ক্যাচি টাইপের, একটু কালারফুল মনে হবে, বাট এটা একুরেট কালার না। এই ব্যাপারটা মাথায় রাখতে পারেন আপনারা। মাল্টিমিডিয়া কনজামশন যারা করেন বা গেমিং, তাদের কাছে এই ডিসপ্লের কালার আরও বেশি মানে মজা লাগতে পারে আর কি। ব্যাপারটা এরকম। টাচ রেসপন্স ভালো আছে এটার। আর একটু আগেই বলছিলাম গরিলা গ্লাস 7i প্রোটেকশন করছে ওনাকে। ওয়াইড L1 এর সাপোর্ট রয়েছে। ডিসপ্লে নিয়ে আমার মনে হয় না কমপ্লেনের তেমন কোনো সুযোগ আছে আসলে এখানে। ডিসপ্লেটা ভালোই লেগেছে। আসছি পারফরমেন্সের জায়গায়। স্মার্টফোনটি রান করছে XOS 16 অন টপ অফ অ্যান্ড্রয়েড 16। আমরা অনলাইন তথ্য অনুযায়ী যতটুকু জানতে পারলাম, এই ফোনটাতে তিনটা মেজর আপডেট পাওয়া যাবে। যদি তাই হয় তাও মোটামুটি ভালো। অবশ্যই মানে তিনটা আমরা মানে কি মেজর আপডেট পাবো, যেটা কিন্তু আসলেই ভালো। আর প্লাস অ্যান্ড্রয়েড মানে লেটেস্ট 3টা অ্যান্ড্রয়েড আপডেট পাবো, প্লাস কি সিকিউরিটি আপডেট পাবো, যেটা কিন্তু মোটামুটি বলা যায় ঠিকই আছে, কাজ চালানোর মতোই আর কি। তো যেটা আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। আর এতে এসএসডি হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 4। আচ্ছা স্ন্যাপড্রাগন 7S Gen 4 4 ন্যানোমিটার একটা এসওসি, যেটা মিড রেঞ্জের একটা চিপসেট অবশ্যই। মানে এটা হ্যাঁ মিড রেঞ্জের ফোনের মধ্যে এটা অবশ্যই পাওয়ারফুল একটা চিপসেট বলা যায়। বাট এটা দিয়ে যারা গেমিং চিন্তা করে তাদের জন্য এটা ঠিকঠাক হবে না, কারণ এটা গেমিং চিপসেট না। অবশ্যই হ্যাঁ গেমিং করতে পারবে, হাই গ্রাফিক্সে খেলতে পারবে, বাট যেরকম স্মুথ মানে রেজাল্ট পাওয়ার কথা এরকম রেজাল্ট পাবে না, ঠিক আছে। বাট রেগুলার কাজ বা সবই করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো চলো বিউটি আবার প্লে করি। এই ব্যাপারটা অনেকেই মানে ভালো চোখে দেখবেন আমার মনে হয়। মোস্টলি আমরা দেখতে পাই যে ইদানিং অফিসিয়াল ফোন বা ইনফিনিক্সও ডাইমেনসিটি আইদার মানে মিডিয়াটেকের এসওসি ব্যবহার করে, বাট স্ন্যাপড্রাগনের অন্যরকম একটা চাহিদা রয়েছে। তো সেই জায়গা থেকে স্ন্যাপড্রাগন দিয়ে আমার মনে হয় ওরা এক স্টেপ এগিয়ে থাকছে। অন্যদিকে আবার কমতি দিয়ে ফেলছে এর স্টোরেজ টাইপ, যেখানে আমরা দেখতে পাই UFS 2.2। এখন ফোনটার দাম যেহেতু 50,000 টাকা, সেই জায়গা থেকে আপনার UFS 2.2 মানে ফোনটার দাম 50,000 টাকা ভাই। 50,000 টাকা 7S Gen 4 7S Gen 4 এই চিপসেটও তো ভাই মানানসই না। এটাও তো ভাই একটা খুবই কমতি হয়েছে। এখন তো অ্যাটলিস্ট মানে 8 Gen 1 দেওয়া দরকার ছিল। মানে স্ন্যাপড্রাগনের 8 Gen 1 বা 8 Gen 2 দিত, তাহলে বলতাম যে বাজেট হিসেবে চিপসেট একদম পাওয়ারফুল ছিল। বাট এখানে যেটা দিয়েছে বাজেট মানে 50,000 টাকা বাজেটের একটা চিপসেট, মানে স্ন্যাপড্রাগন 7S Gen 4, যেটা আসলে মানানসই না। এটা আমি ভাবছি এটা 30-40,000 টাকা হবে হয়তো, তো সেই হিসেবে ঠিকঠাক ছিল। বাট এটা 50,000 টাকা যখন একটা ফোন, তখন কি এই চিপসেটকে আসলে মানানসই না। আর এখানে UFS মানে 2.2, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। এখানে অ্যাটলিস্ট 4.1 দেওয়া দরকার ছিল, কারণ যেহেতু বাজেট তোমার 50,000 টাকা, তো ওই হিসেবে কি স্টোরেজটা আরও বেশি দেওয়া দরকার ছিল, তো যেটা আসলেই কম। তো বাজেট হিসেবে এটা আসলে চিপসেটটা প্লাস মানে ইউএফএস স্টোরেজ টাইপ যেটা, ওটাও কি মানানসই হয়নি, যেটা আসলে তারা কস্ট কাট করেছে, যেটা আসলেই সমস্যা। তো চলো বিউটি আবার প্লে করি। মেনে নিতে খুবই কষ্ট হবে, যেটা আমিও মানতে পারছি না কোনো। হ্যাঁ অবশ্যই। বাই দ্য ওয়ে 60 প্রোর দাম রয়েছে কিন্তু 49,999 টাকা। আর এর ছোট ভাই যেটা 60, ওইটার দাম 44,999 টাকা কম আছে। এখন অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস 50,000 টাকায় যে স্পেক দেখছি আমরা, তাতে করে হ্যাঁ এসওসির সাইডটা অবশ্যই ভালো, বাট একই সাথে এখানে আমরা স্টোরেজ টাইপটাতে এসে কম পেয়ে যাচ্ছি, সেটাও ঠিক। বাট ওদের ইউআইটাতে বেশ কিছুটা পরিবর্তন এসেছে। একদম পুরো আইফোন ভাই দেখো ইউআইটা একদম মানে একদম পুরো একদম মানে কি বলে মানে একদম পুরো আইফোনের যেরকম ইউআইটা না, ওরকম লাগছে আর কি, যেটা অবশ্যই ভালো লাগছে, অবশ্যই খারাপ না, যদিও কপি করছে আর কি, বাট দেখতে সুন্দর লাগছে আর কি। তো চলো বিউটি প্লে করি। গ্লাস লাইক ইউআই টাইপের একটা ফিল দিচ্ছে। সো এই জিনিসটা ইন্সপায়ার্ড আপনারা খুব সহজেই বুঝতে পারছেন, বাট সত্যি বলতে ভালো লাগতেছে দেখতে। তার পাশাপাশি আমরা তেমন কোনো ধরনের ল্যাগের দেখা পাইনি, বাট খুবই আশ্চর্যজনক বিষয় হলো এটাতে মোটামুটি অন্যান্য গেমগুলো ভালো চললেও অ্যাসফল্ট লাইনে এসে আমরা এই স্মার্টফোনটাতে ল্যাগ পেয়েছি, যেটা একটু মানে উইয়ার্ড একটা ব্যাপার মনে হলো। এটা মানে কোনো কি অপটিমাইজেশন ইস্যু কিনা আমি জানি না। এই গেমটা মোস্টলি আমরা অনেক বেশি অপটিমাইজড দেখি, বাট এইটার সাথে কোনো কারণে সিঙ্ক হয়তো বা করছিল না। তবে হ্যাঁ, ডে টু ডে লাইফের ব্যবহারে এই ফোনটা অতিরিক্ত হিট জেনারেট করে না, মোটামুটি বলতে গেলে বেশ ঠান্ডাই থাকে। 8/256GB ভ্যারিয়েন্ট আপনারা কিনতে পারবেন, এবং 8GB র্যামের ম্যানেজমেন্ট ওরা ভালো করছে, দ্যাটস ওয়াই আপনি বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে অ্যাট এ টাইম কাজ করতে পারবেন আর কি। তাছাড়া অ্যাপ ওপেন ক্লোজ টাইম মোটামুটি বেশ ফাস্টারই বলা যায়। একেবারে গ্রে মার্কেটের সাথে যদি এখান থেকে কম্পেয়ার করেন, ডেফিনেটলি পিছিয়ে পড়বে, কারণ ওগুলোতে আরো অনেক বেটার চিপযুক্ত ডিভাইস পাওয়া যায়। সেই জায়গায় একটু পিছিয়ে থাকলেও আপনার মানে এটা মানে আমি তো ভাবছিলাম বাজেট হবে তোমার 30,000 টাকা বা 40,000 টাকার মধ্যে হবে, তো তখন 7S Gen 4 যেটা ওটা ঠিক, বা ওই বাজেট হিসেবে একদম ঠিকঠাক ছিল। বাট 50,000 টাকা একটা ফোনের মধ্যে আমরা এরকম একটা চিপসেট পাবো, যেটা আসলে একটা হতাশজনক পাবে। এখানে যদি Dimensity 8400 বা 8500 এরকম চিপসেট দিয়ে আসতো, বা আমি যদি স্ন্যাপড্রাগন যদি 8 Gen 1 বা 8 Gen 2 দিয়ে আসতো, তাহলে বলতাম যে না বাজেট হিসেবে চিপসেটটা পুরোই পাওয়ারফুল ছিল, বা ভ্যালু ফর মানি বলতে পারতাম। বাট মানে এখন বাজেট হিসেবে এটা আসলে নট ভ্যালু ফর মানি, এরকম একটা অবস্থা। তো এটা আসলে একটা সমস্যা। তো চলো বিউটি আবার প্লে করি। যদি অফিসিয়াল ডিভাইসগুলোর সাথে কম্পেয়ার করেন 50,000-এর আশেপাশে, দেন এইটার পারফরমেন্স আপনার কাছে ওগুলো চাইতে বেটারই মনে হবে, কম মনে হবে না। ওরা আমার ফোনটাকে ঠান্ডা রাখার জন্য বেশ বড় সড়ো ভিসি সিস্টেম ব্যবহার করছে, দ্যাটস ওয়াই ফোন হিট জেনারেট করলেও সেটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে ঠান্ডা হয়ে যায়। তবে হ্যাঁ, মেটাল বডি যেহেতু আপনার হাতে একটু ফিল দিতে পারে কিন্তু।
বাই দ্য ওয়ে এই ফোনটাতে এক্সট্রা দুইটা বাটন আপনি পেয়ে যাবেন। এটা বাটন না, মূলত এটা দেখতে ওই অ্যাপলের ইয়ার মতো লাগবে, ক্যামেরা বাটনের মতো, তবে ওরা এখানে দিয়ে রাখছে হচ্ছে হার্ট রেট সেন্সর, যে জিনিসটা আমরা ঘড়িতে দেখি বাট ওটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবং এটা কাজ করে। অন্যদিকে এই পাশে যে বাটনটা রয়েছে এটা অ্যাজ লাইক অ্যাকশন বাটনের মতো কাজ করে। সো এটা আবার অনেকের কাছেই প্রয়োজন হতে পারে। তবে আমরা গেমিং টেস্টের জন্য ভারী গেম গেনশিন ইম্প্যাক্টও ট্রাই করেছি। এখানে 60 FPS আমরা ম্যাক্স ট্রাই করি, যেখানে দেখা যায় যে মোস্টলি এটা ওরকম 55 প্লাস এরকমই ধরে রাখতে পারে, তবে এটা 50 নিচেও সামটাইমস আসছিল। আর হ্যাঁ, ফোনটাতে একটু চাপ দিয়ে ধরে, এটা বোঝা যায় আর কি। সো স্মুথলি গেম প্লের জন্য আসলে আমি এই গেমটা রিকমেন্ড করবো না, বরং আপনারা পাবজি, ফ্রি ফায়ার কিংবা সিওডির মতো গেমগুলোতে প্লে করতে পারেন। পাবজির ক্ষেত্রে এখন পর্যন্ত 90 FPS দেখবেন এবং সিওডির ক্ষেত্রেও আপনারা 90 FPSই পাবেন, বাট স্মুথলি রেজাল্ট দিচ্ছে। যদি ওই মোমেন্টে আপনি কোনো কারণে রেকর্ডিং অন করে আসলে গেম প্লে করতে চান, দেন ফোন কিছুটা চাপ অনুভব করে এবং সেই ফিলটা আপনি হাতের মাঝে পাবেন আর কি। বাট এমনিতে নর্মালি যখন আপনি গেম প্লে করছেন বেশ স্মুথ রেজাল্টই দিতে পারে, তাছাড়া স্ট্যাবল ভাবে ফ্রেম রেট ধরে রাখতে পারে বলা যায়। আসলে এই ডিভাইসটা সুপার পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস না, সেটা আপনি খুব ভালো করে বুঝতে পারছেন, বরং একটু ব্যালেন্স টাইপের ডিভাইস বলতে পারেন। আবার যদি কিনা আমরা 50,000 টাকার এই অন্য অফিসিয়াল ফোনগুলোর সাথে কম্পেয়ার করি, তাহলে গিয়ে আপনি এই পারফরমেন্সকে খারাপ বলতে পারবেন না, ওইটা বাদে স্টোরেজ টাইপ, তাহলে আবার ঠিকঠাক আছে। ফোনটার রিয়ারে দুটো শুটার রয়েছে, 50 মেগাপিক্সেল মেইন, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। আমার মতো সিরিয়াসলি আপনারাও বোধহয় এক্সপেক্ট করছিলেন একটা টেলিফটো থাকবে। অবশ্যই অবশ্যই, মানে এখানে তো এই তিনটা ক্যামেরা শেপ দিচ্ছে তাই না, দেখো তিনটা, একটা দুইটা তিনটা, একটা হলো ফ্ল্যাশ লাইট। তো এখানে তো অ্যাটলিস্ট যেহেতু বাজেট তোমার 50,000 টাকা, তো ওই হিসেবে একটা অবশ্যই টেলিফোটো, আলট্রা ওয়াইড আর মেন সেন্সর, এটা তো অবশ্যই একটা কাম্য তাই না, এটাই তো স্বাভাবিক বা এরকমই তো হয়ে আসছে তাই না। আর আমরা এখানে পাচ্ছি 50 মেগাপিক্সেল মেন সেন্সর আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, আর এখানে টেলিফোটো লেন্স পুরোই মিসিং ভাই, একদম পুরো একদম কস্ট কাট করে যেতে হবে ইনফিনিক্স। এটা আসলে একটা হতাশাজনক ব্যাপার। প্রথমত তারা স্ট্রেস টাইপ কম দিচ্ছে, দ্বিতীয়ত তারা বাজারটা বেশি রেখেছে, তৃতীয়ত এই বাজার হিসেবে কি চিপসেটটা দিচ্ছে একটা কি মিড রেঞ্জের চিপসেট, যেটা কিন্তু আসলে মানানসই না। আর চতুর্থ প্রবলেম হলো তোমার কি একটা টেলিফোটো লেন্স মিসিং, যেটা কিন্তু আসলেই সমস্যা। তো বাজেট হিসেবে এটা আসলে আমি ভ্যালু ফর মানি বলতে পারবো না, তো যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং। তো চলো বিউটি আবার প্লে করি। থাকলে সত্যিই পারফেক্ট হতো, তখন গিয়ে আমরা খুব সুন্দর করে একটা ব্যালেন্স প্যাকেজ বলতে হ্যাঁ পারতাম। সেটাই। যাই হোক, ওটা নেই। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেল, সিরিয়াসলি বাট মানে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, এটাও কিন্তু মানে বাজেট হিসেবে মনে হচ্ছে না মেগাপিক্সেলটা অনেকটা কম হয়ে যাচ্ছে। এখানে অ্যাটলিস্ট 32 দিলে আসলেই ভালো হতো, 32 মেগাপিক্সেল এরকম হলে একটু মানে ভালো হতো, ছবি তোলার আই থিঙ্ক ভালো হতো। বাট তারপর বাজেট হিসেবে না এটা অনেকটাই কম। তো চলো বিউটি প্লে করি। এই স্মার্টফোনের বোথ সাইডের ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় 4K 30 FPS। ওকে। এটা বেশ ভালো একটা বিষয় যে ওরা 4K এর দিকে যাচ্ছে, এর আগে আমরা 2K পর্যন্তই দেখতাম। এখন এই 4K রেজলিউশন তো ভালো, সেটা ঠিক আছে, বাট আমি ক্যামেরা অ্যাপটাতে একটু ল্যাগ পেয়েছি, বিশেষ করে এই ভিডিওতে গেলে সামটাইমস এটা ডিলে করছিল। এর বাইরে ওকে আছে। আর আমার যেটা মনে হয় এটা ফিক্সেবল, খুব সহজেই এটা আপডেটের মাধ্যমে ফিক্স করা পসিবল। সো এটা নিয়ে প্যারা খাবেন নাই হোক। আর ক্যামেরার রেজাল্ট নিয়ে বলতে গেলে হ্যাঁ, ওদের আরেকটু লো এন্ডের যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোর তুলনায় বেশ বেটার ছবি দিচ্ছে, এটাতে বলা যেতে পারে। বিশেষ করে কালার টোন বা শার্পনেস ডিটেল ভালো আছে। ইভেন আপনি 2x পর্যন্ত জুম করেও মানে মেন ক্যামেরায় তোলা ছবিগুলোকে ব্যবহার করতে পারেন। না ছবি কোয়ালিটি বেশ ভালো, মানে ডিটেল শার্পনেস তেমন কোনো ঘাটতি নেই বলে চলে, ঠিকঠাক আছে অবশ্যই। আর ছবিটা বেশ ব্রাইট আছে, ঠিক আছে। অনেক আমাকে অনেক সময় কি মানে ছবিগুলো কি ডার্ক মানে ডার্ক দেখে অন্ধকার অন্ধকার লাগে বা একটু গোলা গোলা লাগে, বাট এই ছবিগুলো দেখো একদম ক্রিস্টাল ক্লিয়ারই মনে হচ্ছে এবং কি ডিটেল শার্পনেস ঠিকঠাকই আছে, খারাপ না। তারপর ছবির কোয়ালিটি বেশ ভালো, ঠিক আছে। তো চলো বিউটি আবার প্লে করি। কিন্তু ইনফিনিক্সের এখনও একটা জায়গায় ছোট একটা ইস্যু থেকে গেছে, সেটা হচ্ছে কি ডাইনামিক রেঞ্জ এটা ততটা ওয়াইডারভাবে প্রেজেন্ট করতে পারে না, আর হচ্ছে হেভি এক্সপোজার ব্যালেন্স করতে গেলে একটু প্যারা খায়। এর বাইরে আমি ক্যামেরাটা ঠিকঠাক জায়গায় দেখতে পাই। কালারটা হ্যাঁ একটু টুইটেড, যেটা হয়তো সোশ্যাল মিডিয়া রেডি টাইপ, বাট মোস্টলি পিপলস এইটাই পছন্দ করে। তো সেই জায়গা থেকে এটা নিয়ে আমার খুব একটা কমপ্লেন নেই আসলে। আর আরেকটা জিনিস খেয়াল করলাম, লো লাইটের দিকে একটু ওভার কন্ট্রাস্টি হওয়ার প্রবণতা আছে। আর যদি ভালো লাইট থাকে, মানে মোটামুটি লো লাইট আপনি ছবি তুলবেন কিন্তু লাইট সোর্স আছে, সেক্ষেত্রে আবার ইউজেবল আউটপুট দিতে পারে। মোট কথা ডে লাইট লো লাইট বোথ কন্ডিশনের ছবিগুলো ইউজ করার মতোই। অবশ্যই। হ্যাঁ, আরো ইমপ্রুভমেন্টেরও জায়গা আছে। প্লাস আপনি যদি এই প্রাইস সেগমেন্টেরই অফিসিয়াল ডিভাইসগুলোর সাথে কম্পেয়ার করেন, তাহলে একদম হেড টু হেড কম্পিটিশনে কেউ কিছুটা এগিয়ে থাকতে পারে। এই আর একটা টেলিফটো আমি মিস করতেছি। অন্যদিকে পোর্ট্রেট মোডে আপনারা আবার বেশ কয়েকটা ফোকাল লেন্থেই ছবি তুলতে পারছেন। এখন হয় কি, আচ্ছা পোর্ট্রেট 24 mm আর 35 mm আর 50 mm, ঠিক আছে। তো আমি যদি বলি তো ছবিটি আমার কাছে সত্যি সত্যি কথা বলতে অবশ্যই 50 mm এর ছবিটা বেশ ভালো লাগছে সত্যি কথা আমার কাছে। আর এখানে যে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস যেটা, ওটা আর্টিফিশিয়াল না, মানে রিয়েলিস্টিক মনে হচ্ছে, ঠিক আছে এই আর কি। তারপর 35 mm এটাও ভালো, বাট আমার কাছে 55 mm কি একটু বেশি ক্রিস্টাল ক্লিয়ার লাগছে এরকম একটা অবস্থা। বাট ওভারঅল দুইটা ছবি মানে তিনটা যে ছবি কম্পারিজন এখানে সবগুলো কি বেশ ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। ওই যেগুলো একটু হাই ফোকাল লেন্স সেগুলো দেখতে ভালো লাগতেছে, প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস অবশ্যই আপনার কাছে আর্টিফিশিয়াল মানে লাগে। হাই ফোকাল লেন্থ, মানে যেটা সবচেয়ে বেশি ফোকাল লেন্থ কি ছবিটা তোলা, মানে বিশেষ করে এই 50 mm এর ছবিটা দেখো, এটা ছবির কোয়ালিটিটা, শার্পনেসটা, ডিটেলস একদম কি এক কথায় অসাধারণ ভাই। মানে হিউম্যান ফেসটা দেখো যেভাবে তুলেছে বা যেভাবে তারা একদম ফোকাস করে ধরে রেখেছে, সেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। মানে 35 mm আর 25 mm থেকে কি তুলনামূলক 50 mm এর যেটা ওটা বেশি ভালো লাগছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি।
না বরং ন্যাচারাল লাগে, কিন্তু একই সাথে সেগুলোকে আবার একটু সফট মনে হয়, বোঝা যায় যে একটু আর্টিফিশিয়ালি টুইটেড কিছু ব্যাপার আছে এখানে। এর বাইরে ওকে। আলট্রাওয়াইডের ক্ষেত্রে আমি বলবো এই ফোন দিয়েও আপনারা ট্রাই করবেন একটু ভালো লাইটিং কন্ডিশনে ছবি নেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনারা মোটামুটি মেইন ক্যামেরার কাছাকাছি একটা আউটপুট পাবেন। হ্যাঁ, রেজলিউশন ডিটেল অফকোর্স এখানে কম আছে, বাট ডে লাইটের ম্যাক্সিমাম ক্লিকেই ইউজেবল ছবি পাবেন। লো লাইটে খুব একটা ভালো পারফর্ম করবে না কিন্তু আলট্রাওয়াইড। মানে মেইন ক্যামেরা দেখো ছবিটা, দেখো লো লাইটের ছবিটা আর আলট্রাওয়াইডের ছবিটা দেখো, একেবারে আলট্রাওয়াইড পুরোই একদম খেয়ে দিয়েছে, ঠিক আছে? আলট্রাওয়াইড একদম মানে মেইন ক্যামেরা আলট্রাওয়াইডকে পুরোপুরি খেয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা, মানে একদম ছবি খুবই বাজে। মেইন ক্যামেরার ছবি যাওয়া মোটামুটি ডিটেল শার্পনেস ঠিকঠাক আছে, অবশ্য ওভারঅল কাজে লাগানোর মতো, বাট আলট্রাওয়াইডের ছবিগুলো একদমই বাজে, ঠিক আছে? মানে মোটামুটি লাইটিং কন্ডিশন হলে ভালো কাজ, মানে ভালো একটু দেওয়ার চেষ্টা করে আউটপুট, বাট যদি একদম ওই যে কি বলে ডার্ক মোড হয় বা অন্ধকার হয়, তাহলে ছবি মানে কোয়ালিটি ধরে রাখতে পারে, যেটা আসলে একটা সমস্যা। তো চলো বিউটি প্লে করি। সেন্সর সাইজ অনেক ছোট। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেল, এইটা অ্যাটলিস্ট আরেকটু বড় সড়ো তো আমরা আশা করতেই পারি। সেটাই তো সেটা থাকলেই বোধহয় ভালো হতো। মানে যেটা আমি একটু আগে বললাম, মানে 32 মেগাপিক্সেল দিলে আসলেই ভালো হতো। তো ওই হিসেবে কি ছবির কোয়ালিটিটা কি আরেকটু বেটার ইমপ্রুভ পেতাম বা বেটার পেতাম, ঠিক আছে? তখন কি আরও ভালো হতো। বাট এখানে আমরা পাচ্ছি 13 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা। তো বাজেট হিসেবে কি মানে মেগাপিক্সেলটা অনেকটাই কম, যেটা আসলে একটা সমস্যা। তো চলো বিউটি প্লে করি। তবে এইটা আপনাকে একটা রেডি টাইপ ছবি দেবে, স্মুথ করে দেওয়ার একটা স্মুথ প্রবণতা করে আছে দিচ্ছে দেখা স্ক্রিনে। যাচ্ছে। আবার দাড়িগুলো একটু ওভার শার্প লাগে, মানে খারাপ লাগে না দেখতে, বাট আর একটু ন্যাচারাল টোন থাকলে আমার কাছে আর কি ভালো লাগতো। তবে আপনি বিউটিফিকেশন সব কিছু অফ করে রাখলে ছবি কোয়ালিটি মোটামুটি ভালো, খারাপ না, মানে একটু সফট করে দিচ্ছে, যেটা দেখতে সুন্দর লাগছে ওভারঅল, মানে রেডি টু আপলোড ইমেজ বলা যেতে পারে। বাট তারপর একটু ক্রিস্টাল ক্লিয়ার হতো, তাহলে দেখতে আরো একটু সুন্দর হতো এই আর কি। তো ওভারঅল ঠিকঠাক আছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। তুলনামূলকভাবে বেটার আউটপুট আসে। এইটার ডাইনামিক রেঞ্জেও কিছুটা ইস্যু আছে, আমরা মেইন ক্যামেরার মতো এখানে খেয়াল করেছি। এছাড়াও ওকে আছে। ভিডিও বলছিলাম 4K 30 FPS। যদি আপনি খুব বেশি মুভমেন্ট না করেন তাহলে জিটারিং এর দেখা তেমন একটা পাবেন না। রেজলিউশন বাড়াতে হ্যাঁ, শার্পনেস ডিটেল একটু বেটার মনে হচ্ছে। মানে আমরা বোথ ক্যামেরা দিয়ে 4K 30 FPS ভিডিও শুট করতে পারবো, ঠিক আছে? বিশেষ করে যারা মানে আমার মতো সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পছন্দ করো, তারা অবশ্যই তাদের জন্য এই ফোনটা ঠিকঠাক আছে, কারণ আমরা 4K 30 FPS ভিডিও শুট করতে পারবো, যেটা কিন্তু আসলে ভালো। আর আমি তো মানে বিশেষ করে যারা ব্লগার আছো, তারা যদি একটু হালকা মুভমেন্ট করো, তারা কি একটু জিটারিং এ লক্ষ্য পাবে, বাট ভিডিওটা বেশ স্টেবল, হ্যাঁ, যেটা কিন্তু আসলেই ভালো। আর যারা আমার মতো একদম স্টেবল ভাবে ভিডিও শুট করো, তাদের তো কোনো সমস্যাই নেই, তারা একদম বেশ স্টেবল ভাবে ভিডিও শুট করতে পারবে, যেটা কিন্তু আসলেই ভালো। তো ওভারঅল ভিডিও কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লাগছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। ইটস ট্রু, বাট হ্যাঁ, ভিডিওতে কন্ট্রাস্ট লেভেলটা একটু বেশি আছে। ও হ্যাঁ, মেইন ক্যামেরার ছবিতে আমি একটা ব্যাপার খেয়াল করছি, সেটা হচ্ছে কনসিস্টেন্সির জায়গায় একটা বিষয় একটু মিসিং আছে। কিছু কিছু ছবিতে একটু ওয়াশ আউট একটা ব্যাপার ছিল, কিছু কিছু ছবি আবার নিউট্রাল জায়গায় থাকে। সো এই ব্যাপারটাও ফিক্সেবল আই হোপ। ক্যামেরাতে টুকটাক কিছু ইস্যু আছে, কিছু জায়গায় ভালো করছে, আই হোপ আপনারা মোটামুটি ক্লিয়ার। বাট এই স্মার্টফোনটার মাঝে বেশ বড় সড়ো ব্যাটারি দিয়েছে, সেটা হচ্ছে 6000 mAh এর, এবং ওরা ক্লেম করছে এই ব্যাটারি 6500 mAh ব্যাটারি পাচ্ছে, যেটা স্যামবে বলো 6000, মানে ভুল করে বলছে হয়তো। বাট যাই হোক, 6500 mAh ব্যাটারি, এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ব্যাটারি, মানে স্ট্যান্ডার্ড হলো 6000 বা 6500 আছে, এটা আসলেই ভালো। এখানে আরেকটু বড় দিলে আরও ভালো হতো, কারণ আমরা 10000 mAh এর ব্যাটারি পেয়েছি অবশ্যই, সেটা রিয়েলমির ফোন, সেটা তোমরা ভালো করে জানো। তো 6500 এটা বেশ বড় সড়ো ব্যাটারি, মোটামুটি আই থিঙ্ক একদিনের মতো, 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ পাবে, আই থিঙ্ক কোনো সমস্যা হবে না। তো চলো বিউটি এবার প্লে করি। নিজেকে নিজে ভালো রাখতে পারবে সেরকম হলে ভালো। 90 ওয়াটের চার্জার, এটা সাপোর্ট নাই, বক্সে পেয়ে যাচ্ছেন ওটা। একই সাথে আপনারা এর সাথে একটা ওয়্যারলেস চার্জিং সিস্টেমও পেয়ে যাচ্ছেন, মানে একটা চার্জিং সিস্টেম না, সরি, এটা পাওয়ার ব্যাংক পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ইনফিনিক্স এর 5000 mAh একটা পাওয়ার ব্যাংক পাচ্ছি, যেটা কিন্তু আসলে করছে, মানে এখন তো মানে পাওয়ার ব্যাংক যদি দেয় সেটা ইনফিনিক্স তাদের মোবাইলের সাথে কি মানে পাওয়ার ব্যাংক দিয়ে, যেটা কিন্তু আসলে দেখতে ভালো লাগে, খারাপ না। তো আমরা 5000 mAh একটা পাওয়ার ব্যাংক পাচ্ছি, যেটা কিন্তু আসলে করছেন। তো চলো বিউটি প্লে করি। আর এটা 30 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়। এইটা আবার অবশ্যই এই ফোনটাকে কিছুটা এগিয়ে রাখবে মার্কেটের অন্য কম্পিটিটরদের তুলনায়। এখন এই পাওয়ার ব্যাংকটার ভিতরে একটা ফ্যান আছে, ওই ফ্যানটা থাকাতে যে সুবিধাটা হয়, ওয়্যারলেসের মাধ্যমে যখন আমরা চার্জ করি ফোন এবং মানে ওই পাওয়ার ব্যাংক যেটাই হোক, সেটা কিন্তু গরম হয়ে যায় অনেক বেশি। সো ওই ফ্যান থাকাতে কিছুটা সুবিধা পাওয়া যাবে, ওটা ফ্রি দিচ্ছে, এটা একটা ভালো বিষয়। বাইপাস চার্জিং টেকনোলজি এর সাপোর্ট নেয়, এবং 8 আওয়ার্সের মতো মোটামুটি আমরা এর থেকে এসওটি 8 আওয়ার্স না 8 আওয়ার্স প্লাস প্লাস এসওটি পাবেন। সেটা মিডিয়াম ব্রাইটনেসের ক্ষেত্রে ইউজার টু ইউজার অবশ্য ভ্যারি করবে এই জায়গাটা। সো আপনি খুব সহজেই বলতে পারেন একদিন চালাতে পারবেন ইজিলি। এর বাইরে নেটওয়ার্ক সিস্টেম জনিত কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি। এটার হ্যাপটিক ফিডব্যাকটা বেশ টাইট একটা ফিল দেয়, প্লাস মেটাল বডি হওয়াতে ওই ফিলটা একটু বেটারভাবে হাতে আসে আর কি। আর হচ্ছে আর কি নোটিফিকেশন জনিত কোনো প্রবলেম ফেস করিনি, এই তো। আর এই ফোনটা 3টা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়। সো ইনফিনিক্স নোট 60 প্রো বেশ ইউনিক একটা ফোন, এবং ওরা নতুন কিছুর দিকে যাওয়ার চেষ্টা করছে, এটা অবশ্যই ভালো বিষয়। তবে কিছু কিছু জায়গায় লিমিটেশনস বা কিছু কিছু জায়গায় এখনো কমতি আমরা দেখছি, সেগুলো নিয়ে তো আলোচনা হলোই। আই হোপ নেক্সট টাইম এই বিষয়গুলো ফিক্স করবে ওরা, এবং সেক্ষেত্রে আমরা আরো বেটার ডিল ওদের কাছ থেকে হয়তো বা পাবো। এই ফোনটা কোন বিষয়গুলো আপনাদের কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। কোন জায়গায় ইমপ্রুভমেন্ট থাকলে আপনার মনে হয় ভালো হতো, সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে ফার্স্টেই আসে UFS 2.2। আপনারটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।
তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হলো। আমরা দেখে নিলাম Infinix Note 60 Pro এর একটা রিভিউ। তো সেটা আমরা অবশ্যই রিঅ্যাক্ট করেছি, সেটা তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পেয়েছো। তো আমি যদি বলি কমতি, তাহলে অবশ্যই একটা টেলিফোটো লেন্স, যেটা বাজেট হিসেবে মানে যেহেতু 50,000 টাকার একটা ফোন, তো সেই হিসাবে টেলিফোটো লেন্স আল্ট্রা ওয়াইড একটা মেনশন তো থাকবে, এটা স্বাভাবিক। বাট সাদা এখানে টেলিফোটো লেন্স দিলে যেটা একটা সমস্যা। আর একটা সমস্যা হলো আইপি রেটিং IP64, যেটা বাজেটের সাথে আসলে যাচ্ছে না। এখানে IP68 দিলে বলতেন যে ঠিকঠাক ছিল, বাট তারা 64 দিয়ে, যেটা একটা কমতির ব্যাপার। আর একটা জিনিস সমস্যা হলো, যেটা হলো তোমার কি মানে মানে এসওসি, ঠিক আছে, মানে স্ন্যাপড্রাগন 7S Gen 4, যেটা এই এসওসিটা কি বাজারের সাথে যাচ্ছে না আমার কাছে। কারণ এটা একটা মিড রেঞ্জের চিপসেট, অবশ্যই 30 থেকে 35,000 টাকা ফোনের সাথে কি এই চিপসেটটা যায়, বাট 40 থেকে 45,000 বা 50,000 টাকা ফোনের মধ্যে কি এটা অবশ্যই যাচ্ছে না। কারণ এখানে অ্যাটলিস্ট স্ন্যাপড্রাগন 8 Gen 1 বা 8 Gen 2 দিত, তাহলে বলতাম যে ঠিকঠাক ছিল, বা ডাইমেনসিটি 8400 বা 8500 এরকম দিয়ে আসতো, তাহলে বলতাম যে ঠিকঠাক ছিল। বাট এটা 7S Gen 4 কি এই চিপসেট, হ্যাঁ এটা তো অবশ্যই ব্যালেন্স চিপসেট, এটা দিয়ে তুমি রেগুলার কাজ সবই করতে পারবে, গেমিংও করতে পারবে, কোনো সমস্যা নেই। বাট বাজারের সাথে কি এটা যাচ্ছে না, যেটা একটা সমস্যা। তো এই ছিল আমার একটা সমস্যার ব্যাপার। আর যা বলো তো অবশ্যই আমরা রেট করেই বলেছি, সেটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। তো এই ছিল আজকে ভিডিও বা ওভারভিউ। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।